রিয়া, দিয়া, ঝুম্পা, রিম্পা এবং মনিকা তাদের স্বামীর সঙ্গে একটি গ্রামে বসবাস করত। 5 ভাই জমিদারের চাষের জমিতে ভাগ চাষী ছিল। সারা বছর চাষ করে তারা লাভের কিছু অংশ পেত, বাকি সব জমিদারকেই দিয়ে দিতে হতো। এই টাকাতেই তাদের সারা বছর চলতো। এই বছর 5 ভাই জমিদারের জমিতে চাষ করে এবং ঠিক ফসল কাটার সময় তারা জমিতে দেখাশোনা করতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। রিম্পা, আমার চাদর আর লণ্ঠনটা তৈরি করে দাও, আর সঙ্গে খাবার তৈরি করে দাও। রাত্রে তো মাঠে ধান কাটতে হবে। এত ঠান্ডাতে তোমরা মাঠের মধ্যে কিভাবে কাটাবে বলো তো? ওখানে তো আরো কনকনে শীত, তোমরা অসুস্থ হয়ে পড়বে গো। আরে বাবা, আমাদের এত শত চিন্তা করলে চলে না, জানো তো এই সময় সব সময় জমি আগলে থাকতে হয়। কোথায় কি হয়ে যাবে না হয়ে যাবে তার কোনো ঠিক আছে? পাকা ফসলে পুরো ভরে আছে, এই কটা দিন একটু সতর্কে থাকতে হবে। শোনো, আমরা প্রথমবার এসব কাজ করছি না, তোমরা চাষির বাড়িতে এসেছো, আর এগুলো আমাদের কাছে খুব স্বাভাবিক ব্যাপার। তোমরা ভালো করে ঘরের ভিতরে থেকো, আমরা ভোরের বেলা চলে আসবো। 5 বউ তাদের স্বামীকে রান্না করে খাবার বেঁধে আরো সমস্ত প্রয়োজনীয় সামগ্রী দিয়ে দেয়। 5 ছেলে মাঠে ধান আগলাতে চলে যায়। এদিকে 5 বউ কাঁপতে কাঁপতে তাদের বাড়ির ভেতরের বসে বসে গল্প করতে থাকে। এবছর শীতটা খুব জমিয়ে পড়েছে বলো দিদি। আগে কখনো এত শীত পড়েছে বলে তো মনেই হয় না। হাড় পর্যন্ত কেঁপে যাচ্ছে একেবারে। আমাদের স্বামীরা এই শীতে কিভাবে খোলা আকাশে নিচে থাকবে কে জানে। আরে অত চিন্তা করলে হবে নাকি, আমাদেরও তো চাষবাসের কাজ ছিল। বাবাকে দেখতাম, বাবাও শীতকালে মাঠে গিয়ে রাত কাটাতো। এই সময় তো চাষিদের কাছে খুবই চাপের সময়। কয়েকটা দিন যা, ফসল ঘরে নিয়ে আসার পর সবকিছু ঠিক হয়ে যাবে। দিদি, আগুনটা নিভে গেছে, একটু ভালো করে আগুন জ্বালাও না গো, না হলে তো আর থাকা যাচ্ছে না। এভাবেই 5 বউ গল্পগুজব করে রাত কাটায়। তারপর ভোরের বেলা তাদের স্বামীরা ফিরে আসে। এভাবেই 2-3 দিন কাটে এবং একদিন যখন তাদের স্বামীরা মাঠে যায় তখন লক্ষ্য করে তাদের চাষ করা জমিতে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। তাদের পায়ের তলার মাটি সরে যায় এবং তারা সর্বহারা হয়ে কান্নাকাটি শুরু করে। হাই হাই, এ কি হলো? আমাদের সব সর্বনাশ হয়ে গেছে, এবার আমরা কি করব? জমিদার বাবু আমাদের রক্ষে রাখবে না, এখন আমাদের তো সব শেষ হয়ে গেল। এতগুলো মাস ধরে চাষের ফসলগুলোর জন্য অপেক্ষা করলাম, সারা দিন রাত এক করে ফসল কাটার জন্য তৈরি হয়েছিলাম। এবারে আমরা সারা বছর কি করে কাটাবো? আমাদের পরিবার তো না খেতে পেয়েই মারা যাবে। তারা যখন বাড়িতে আসে এবং বাড়িতে সেই খবর দেয় তখন বাড়ির বউদের সেই একই অবস্থা হয়। সবাই কান্নাকাটি শুরু করে এবং নিজেদের ভবিষ্যতের কথা খুব চিন্তা করতে থাকে। আচ্ছা, তোমরা এত চিন্তা করছো কেন বলো তো? চলো না আমরা সবাই মিলে জমিদার বাবুর কাছে যাই আর বলি যে কি কি ঘটনা ঘটেছে। আমরা সবাই জানি এতে আমাদের কোনো দোষ নেই। জমিদার বাবু ভালো মানুষ, উনি কখনো তোমাদেরকে কিছু বলবেন না। তোমরা খুবই সরল, তোমরা বুঝতে পারছো না এই ঘটনার পুরো দোষটা আমাদের ঘাড়ে এসেই পড়বে। এই তো গত বছরের রঘুর জমিতে এরকম ঘটনা ঘটেছিল, তারপর তো সব ঘটনায় সবাই টুকিটাকি সবই জানে। তাহলে কি হবে এখন? আর কোনো বাঁচার উপায় নেই? আমরা যে দোষটা করিনি তার জন্য আমাদেরকে শাস্তি পেতে হবে? এ কোন দেশের নিয়ম বলো তো? আমার তো চিন্তায় চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এত বড় বিপদ, তার উপরে আবার এত বড় চিন্তা। একে তো আমাদের সারা বছর খাওয়া দাওয়ার চিন্তা, তার উপরে আবার শাস্তির ভয়। কি করে এসবের থেকে মুক্তি পাবো কে জানে। এরপর তারা একে অপরকে আশ্বস্ত করে এবং শান্ত হওয়ার কথা বলে। কিন্তু বলে না, বিপদ এলে চারিদিক থেকে আসে। হঠাৎ করে রাতের বেলা জমিদার বাবুর পেয়াদারা আসে এবং তাদেরকে হুমকি দিয়ে বলে, তোরা ইচ্ছা করে জমিদার বাবুর ফসল নষ্ট করেছিস, তোদের আর রক্ষা নেই। ভোরে বেলা তোদের কাছারিতে নিয়ে যাওয়া হবে, সেখানে তোদের অনেক শাস্তি হবে। আজকের রাতটুকু কাটিয়ে নে, কাল তোর ব্যবস্থা হবে। আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা কিছুই জানি না। আমরা কেন শুধু শুধু নিজেদের পায়ে নিজে কুড়ুল মারবো? আমাদের কোনো দোষ নেই। হে হে হে, ওসব কথা কাছারিতে গিয়ে বলবি, এখানে গলা বাজিয়ে কোনো লাভ নেই। এই বলে তারা চলে যায়। আর তখনই 5 বউ তাদের স্বামীকে বলে, শোনো, এখন মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। আমাদের সামনে অনেক বড় বিপদ এসেছে, আর এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের যাই হোক না যাই হোক একটা করতেই হবে। তোমরা একটু শান্ত হও, আমরা কিছু না কিছু একটা উপায় বার করছি। দিদি চলো, আমরা সবাই মিলে এক্ষুনি বাড়ি ছেড়ে দিই। তুমি বুঝতে পারছো তো, জমিদার মশাই একবার আমাদের স্বামীদেরকে কাছারিতে নিয়ে গেলে আর আমরা ওদের ফেরতই পাবো না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, চলো আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। ওরা না হলে আবার ফিরে আসবে আর আমাদের স্বামীদেরকে ধরে নিয়ে যাবে। বউয়েদের বুদ্ধিতে সবাই সাথ দেয় এবং 5 ছেলে বউ সবাই মিলে বাড়ির ভেতর থেকে কিছু প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বাড়ি ছেড়ে দেয়।
এরপর অন্ধকার পথে তারা হাঁটতে শুরু করে। গ্রামের রাস্তা ছেড়ে তারা জঙ্গলের ভেতর দিয়ে হাঁটার পথ ধরে। দিদি, আমরা তো বেরিয়ে পড়েছি, এবার আমরা থাকবো কোথায়? আমাদেরকে তো একটা আশ্রয় খুঁজতে হবে। হ্যাঁ, আশ্রয় তো খুঁজতেই হবে। এখন আপাতত এই গাছের তলায় কাপড় দিয়ে ঘিরে একটা জায়গা করি, সেখানে রাতটুকু কাটিয়ে দেব, তারপর সকালে উঠে কিছু একটা ব্যবস্থা করা যাবে। এরপর তাদের শাড়ি দিয়ে এবং চাদর দিয়ে ঘিরে একটি ঘরের মতো বানায় এবং 5 ছেলে ও বউ মিলে রাত সেখানেই কাটায়। কিন্তু রাত যতই গভীর হয়, জঙ্গলের জন্তু জানোয়ারের আওয়াজ ততই বেশি বাড়তে থাকে। এ কি, এখানে তো দেখছি অনেক বুনো জন্তু জানোয়ার আছে, আমরা এভাবে কি করে রাত কাটাবো? ঠিক এমন সময় হঠাৎ বাইরে একটা জঙ্গলি জন্তুরের পায়ের খসখস শব্দ শোনা যায়। একেবারে চুপ কর, আমার মনে হচ্ছে আশেপাশে কোনো একটা জানোয়ার আছে, শব্দ করলে কিন্তু বিপদ বাড়তে পারে। এরপর সবাই একেবারে চুপ হয়ে যায় এবং আধ ঘন্টা পর বাইরের খসখস শব্দ বন্ধ হয়। তারপর তারা ঘুমিয়ে পড়ে। ভোর হতে না হতে সবার ঘুম ছেড়ে যায় এবং তারা তাদের ঘর থেকে বেরিয়ে এসে ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করতে থাকে। দেখো, এই জঙ্গলের মধ্যে এভাবে খোলা থাকাটা খুব সংকটজনক। আমাদেরকে একটা নিরাপদ আশ্রয় খুঁজতেই হবে। এই বিপদের সময় আমরা আর গ্রামে ফিরে যেতে পারবো না, আর অন্য যে কোনো গ্রামে গেলেই জমিদারের লোক আমাদেরকে ঠিক খুঁজে বার করবে। আমাদেরকে এই গভীর জঙ্গলেই কোথাও না কোথাও একটা ঠিকানা করতে হবে। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো, আমাদেরকে একটা আশ্রয় খুঁজে বার করতেই হবে। কিন্তু এখন তো বড্ড খিদে পেয়েছে, চলো না ওই গভীর জঙ্গলের ভেতরটা যাই, ওখানে নিশ্চয়ই কিছু না কিছু ফলের গাছ থাকবে। শোনো, তোমরা এখানে থাকো, আর আমরা 5 বউ মিলে কিছু না কিছু একটা ব্যবস্থা করে আনছি। এই বলে 5 বউ জঙ্গলের গভীরে খাবারের সন্ধানে চলে যায়। সেখানে গিয়ে প্রথমে তারা ছোট ছোট গাছ দেখতে পায়। তারপর যত এগোতে থাকে গাছগুলো তত বড় হতে থাকে। একটা সময় তারা খুব বড় কয়েকটা বট গাছ দেখতে পায়। আরে তোমরা সবাই দেখো, এই গাছটা কত বড়, আর এই শিকড়গুলো কত মোটা, এক একটা যেন এক একটা দেওয়াল। আমরা যদি এখানে বাড়ি করে থাকি তাহলে তো বেশ ভালোই হয়, বলো দিদি? এখানে বাড়ি কি করে করা সম্ভব? তোমার মাথাটা তো ঠিক আছে তো? কেন সম্ভব নয়? একবার ভালো করে লক্ষ্য করো, এই গাছগুলো যেভাবে রয়েছে তাতে আমরা আরাম করে এর কিছুটা মাটি সরিয়ে শিকড়ের তলায় সুন্দর করে গর্ত করে ঘর তৈরি করে থাকতে পারবো। ঝুম্পার কথা শুনে সবাই ভালো করে গাছের তলাগুলো লক্ষ্য করে এবং তারপর তারা জঙ্গল থেকে পেয়ারা, লেবু এসব পেড়ে নিয়ে ফিরে আসে। এরপর তারা তাদের স্বামীদেরকে সেই ফল খেতে দেয়। শোনো না, আমরা 5 জন মিলে একটা জায়গা দেখে এসেছি, আমরা চাই তোমরাও সবাই মিলে সেখানে যাও। আমাদের কথা মতো যদি সবকিছু তোমাদের ঠিকঠাক লাগে তাহলে একটা খুব ভালো থাকার জায়গা পাওয়া যাবে। তোমরা এখানে থাকার জায়গা খুঁজে পেয়েছো? কোথায় আমাদেরকে বলো, আমরা গিয়ে দেখে আসি। আসলে আমরা কয়েকটা বট গাছ দেখেছি, ওই গাছগুলোর তলায় অনেক করে জায়গা রয়েছে, আর ওখানে শেকড়ের মতনও রয়েছে। সেখানে একটু মাটি সরালেই বেশ আরাম করে একটু জায়গা পাওয়া যাবে। তোমাদের মাথা ঠিক আছে? গাছের তলায় থাকাটা কিভাবে সম্ভব? কেন সম্ভব নয়? তোমরা আমাদের সঙ্গে চলো। দেখো, আমরা যে পরিস্থিতিতে আছি এখানে সব থেকে ভালো উপায় হচ্ছে গাছের তলায় থাকা। কেউ আমাদেরকে দেখতেও পাবে না, আর আমরা নিরাপদ আশ্রয় পেয়ে যাব। বউদের কথা শুনে স্বামীরা তাদের সঙ্গে যায়। সবকিছু দেখে প্রথমে তারা আপত্তি করলেও তারা যখন ঠান্ডা মাথায় বিচার করে তখন ভাবে যে এটি হয়তো জমিদারের হাত থেকে বাঁচার সব থেকে ভালো উপায়। তারপর তারা সবাই মিলে মাটি খুঁড়ে সেই জায়গাতে একটি করে ঘর বানানো শুরু করে। তারা 5টি গাছের নিচে 5টি বড় বড় গর্ত তৈরি করে, তারপর তার ভেতরে প্রবেশ করে। বাহ, এটা তো খুব ভালো জায়গা হয়ে গেছে। এখানে থাকলে কেউ আমাদেরকে দেখতে পাবে না, আর জন্তু জানোয়াররা তো আমাদের কোনো ক্ষতি করতেই পারবে না। দেখো, এখানে একটু আলো জ্বালানোর দরকার, শুধু কিছুটা কাঠ নিয়ে এসে আলো জ্বালালে ঘরটা আরো ভালো হবে, আর ভেতরটা বেশ গরম গরম ভাব হবে। এরপর তারা সেখান থেকে বেরিয়ে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে এসে গর্তের মধ্যে আগুন ধরিয়ে দেয়। মাটির দেওয়ালগুলো একটু শক্ত হয় এবং শুকনো হয়। এরপর ভেতরে আলোয় তারা চারিদিকটা পরিষ্কার ভাবে দেখতে পায়। 5 বউ 5টি আলাদা আলাদা গর্তের মধ্যে তাদের স্বামীদেরকে নিয়ে থাকে। সত্যি তোমাদের বুদ্ধির কোনো জবাব নেই। গাছের তলায় মানুষ এভাবে থাকতে পারে তা তো আমরা কখনোই কল্পনা করতে পারিনি। তাহলে তোমরা তো আমাদের কথা বিশ্বাসই করছিলে না, এবার বুঝতে পারলে তো? কখনো কখনো মেয়েদের বুদ্ধিও নিতে হয়। সব থেকে বড় কথা হচ্ছে এই ঠান্ডা এখানে খুব আরামে দিন কাটছে। আমাদের ঘরের ভিতরে কত ঠান্ডা বাতাস ঢুকতো, আমাদের কত কষ্ট হতো বলতো। এখন আপাতত কয়েকটা দিন আরামেই কাটবে। এরপর তারা বেশ কিছুদিন সেখানেই আশ্রয় নেয়। প্রায় 2 মাস তারা সেখানেই থাকে। তারপর একদিন যখন তারা জঙ্গলে কাঠ কাটছিল
তখনই গ্রামের কয়েকটা মহিলা সেখানে আসে এবং তাদেরকে দেখে বলে, আরে তোমরা এখানে? তোমাদেরকে তো আমরা কত খুঁজেছি। তোমরা ওইভাবে ঘর ছেড়ে পালিয়েছো কেন? জানো তোমাদের জন্য সবাই কত চিন্তিত হয়েছিল। আমরা আর কি করব বলো কাকি, জমিদার মশাইয়ের লোকজন এসে আমাদেরকে হুমকি দিয়েছিল, আমাদের স্বামীদেরকে ধরে নিয়ে যাবে বলেছিল। আমাদের কাছে তো আর অন্য কোনো উপায় ছিল না। আরে ছাড়ো তো জমিদারের কথা। জমিদারের জমিতে তার শত্রুরা আগুন ধরিয়েছে, শুধু শুধু তোমাদের উপরে দোষ চাপানো হয়েছিল, বুঝেছো? কিন্তু দোষী ধরা পড়েছে, এখন আর কোনো চিন্তা নেই, তোমরা ওখানে ফিরে যেতে পারো। আমরা তো ফিরে যেতে চাই কাকি, আমার শ্বশুর বাড়ির ভিটেতে। ওখানে আমাদের কত স্মৃতি আছে, আমাদের স্বামীরাই খবর পেলে খুব খুশি হয়ে যাবে। হ্যাঁ, তোমরা তাদেরকে এক্ষুনি গিয়ে বলো আর আজকেই ফিরে চলো। আচ্ছা একটা কথা বলো তো, এখানে তোমরা কোথায় থাকো? এই গভীর জঙ্গলে তোমরা থাকো কি করে? সেটা তো একটা অনেক বড় কাহিনী। আপাতত চলো আমরা তোমাদেরকে আমাদের বাড়িগুলো দেখাই। এই বলে তারা তাদেরকে বাড়ি দেখাতে নিয়ে যায়। 5 বইয়ের বুদ্ধিতে তৈরি সেই গাছের তলার বাড়ি দেখে সবাই অবাক হয়ে যায়। ও বাবা, তোমাদের তো দেখছি খুব বুদ্ধি। এভাবেও কি থাকা সম্ভব? কি সুন্দর গাছের তলায় বাড়ি তৈরি করেছো, কেউ খুঁজেও পাবে না, আবার নিরাপদেও থাকতে পারবে। হ্যাঁ কাকি, এই 2 মাস এই গাছের তলাতেই আমরা আশ্রয় নিয়েছি, আর এরাই আমাদেরকে বাঁচিয়েছে, তাই এদের কাছে আমরা চির ঋণী হয়ে থাকবো গো। সত্যি বাবা, এই অদ্ভুত জিনিস দেখে আমারও খুব ভালো লাগছে। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, জঙ্গল গাছপালা এরা আমাদেরকে আশ্রয়, খাবার সবকিছু দেয়, অথচ দেখো আমরা নিজেদের লোভ সামলাতে না পেরে এদেরকেই ধ্বংস করে দিচ্ছি। এই জঙ্গল দেখাশোনা করার দায়িত্ব আমরা নিয়েছি কাকি। এবার থেকে আমরা সবাই মিলেই প্রত্যেক দিন জঙ্গলে দেখাশোনা করব। আর আমাদের ভরণ পোষণের দায়িত্ব জঙ্গলই নিয়ে নিয়েছে, তাই আমাদের আর কোনো চিন্তা নেই। এরপর 5 বউ তাদের বাড়ি ফিরে আসে, কিন্তু তারা নিয়মিত তাদের জঙ্গলের বাড়িতে যেত। সারাদিন সেখানে থেকে জঙ্গল দেখাশোনা করত এবং নিজেদের খাবারের জোগাড় করত। এভাবেই তারা আনন্দে ও হাসি খুশিতে তাদের জীবন কাটায়। বাবা, বাবা তুমি ফিরে এসো আমাদের কাছে। তুমি আর দিদিরা ছাড়া তো আমাদের আর কেউ নেই। আমাদের কে দেখবে বলো? তোমার মতো কে ভালোবাসবে? মা বাবার মতো তো শুনেছি কেউ কখনো ভালোবাসে না। তাহলে মা তো আমাদের অনেক আগেই ছেড়ে চলে গেছে, তুমিও ছেড়ে চলে গেলে বাবা। তাহলে এবার আমরা কার কাছে থাকবো? কে আমাদের দেখবে? কে আমাদের খেতে দেবে? মা, মা তুমি কোথায় আছো? দেখো না, বাবা আমাদের সাথে কথা বলছে না। তুমিও যেমন আমাদেরকে ছেড়ে চলে গেলে, বাবাও আমাদেরকে ছেড়ে চলে গেছে। বাবা তুমি আমাদেরকে ছেড়ে যেতে পারো না বাবা। বাবা গো ওঠো। বাবা উঠছে না, আমাদের সাথে কথা বলছে না। দিদি, পূজাকে চুপ করতে বলো না। দেখো না পূজা কত কান্নাকাটি করছে, ওকে দেখে তো আমার চোখেও জল চলে আসছে দিদি। তাহলে এবার থেকে আমরা কোথায় থাকবো বলো? আমরা তো অনাথ হয়ে গেলাম না দিদি। অনিতার মুখে এই কথাগুলো শুনে প্রিয়াঙ্কা আর পল্লবী অবাক হয়ে যায়। কিন্তু সত্যিই তো এটাই ছিল না, তারা 5 বোনে এখন অনাথ হয়ে পড়েছে। আসলে প্রিয়াঙ্কা, পল্লবী, পায়েল, অনিতা আর পূজা বাবা মায়ের সঙ্গে ছোট্ট একটা গ্রামে বসবাস করে। পূজা হওয়ার কিছুদিন পরেই তাদের মা তাদের ছেড়ে চলে যায়। বাবাই তাদের সকলকে লালন পালন করে বড় করতে থাকে। কিন্তু আজ এই কনকনে শীত সহ্য করতে না পেরে বরফের আঘাতে বাবা মারা যায়। বাবা তাদের 5 বোনকে অনাথ করে দিয়ে চলে যায়। তার জন্যই এখন তারা 5 বোন কান্নাকাটি করছে এবং বাবাকে তোলবার চেষ্টা করছে। আসলে তারা 5 বোনই ছিল খুব ছোট্ট। পল্লবী আর প্রিয়াঙ্কা একটু বুঝতে শিখেছে, যার কারণে তারা 2 বোন বাকি 3 বোনকে বোঝানোর চেষ্টা করছিল। তারা যখন 5 বোনে কান্নাকাটি করছিল, তখন তাদের 2 কাকা রাকেশ আর সুরেশ বলে, প্রিয়াঙ্কা, পল্লবী, পূজা, মা তোমরা কেঁদো না। তোমরা তো আমার ভাইয়ের সন্তান, আর ভাইয়ের সন্তান কি কখনো পর হয়ে যায়? তোমরা তো আমারও সন্তান। চলো তোমরা আজ থেকে আমার কাছেই থাকবে। হ্যাঁ দাদা, তুমি একেবারে ঠিক বলেছো। এই তোর আর কাঁদিস না, এবার তো চুপ কর। আমরা তো রয়েছি তোদের কাছে। তোদের বাবা চলে গেছে তো কি হয়েছে? আমরা তো তোর বাবার মতোই। তোর বাবা যেমন কোলে পিঠে করে মানুষ করেছে, আমরাও এবার তোদেরকে ভালোভাবে মানুষ করব। এই বলে সুরেশ আর রাকেশ তাদের 5 বোনকে নিজের বাড়িতে নিয়ে যায়। তাদের 5 বোনকে দেখে সুরেশ আর রাকেশের নতুন বউ রেগে ফুলে ফেঁপে ওঠে। কি ব্যাপার বলো তো, এদের তুমি কেন এ বাড়িতে নিয়ে এসেছো? তুমি জানো না এদের বাবা মা নেই? এরা তো অনাথ। এদেরকে তুমি অনাথ আশ্রমে দিয়ে এসো, আমাদের বাড়িতে নিয়ে এসো না। এরা আমাদের বাড়িতে বসে বসে খাবার খাবে, আবার আমাদেরকেই রাগ দেখাবে। ওই সব রাগকে আমি সহ্য করতে পারবো না। সুরেশ, আমি তোমাকে আগে থেকেই বলে দিচ্ছি,
আমি কিন্তু কারোর কথা শুনবো না। আমার কথা না শুনলে আমি কিন্তু সকলকে বাড়ি থেকে বার করে দেব। হ্যাঁ স্বপ্না, একদম ঠিক কথা বলেছিস। রাকেশ, তুমিও আমার কথাটা শুনে নাও। এদেরকে আমরা মায়ের মতো করেই ভালোবাসবো, কিন্তু যদি এরা কখনো কোনো উল্টোপাল্টা কাজ করে না, তাহলে আমি এদের কথা শুনিয়ে দেবো। আমাদের কথা না শুনলে আমরা কিন্তু এদের আর বাড়িতেই রাখবো না। আরে তোমরা শান্ত হও, তোমরা শুধু শুধু অমন করছো কেন? তোমরা তো দেখতেই পাচ্ছ ও আমাদের ভাইয়ের মেয়ে। ভাই তো চলে গেছে, এখন থাকতে তো আমাদেরই ওদেরকে দেখাশোনা করতে হবে। হ্যাঁ, সেটা একেবারে ঠিক বলেছিস। ওদের 5 বোনের দেখাশোনা এবার থেকে আমরাই করব। এবার থেকে ওরা 5 বোন এখানেই থাকবে। এই বলে তাদেরকে একটা রুম দেখিয়ে দেয় এবং তারা ওই রুমেই 5 বোনে থাকতে শুরু করে। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। সুরেশ আর রাকেশ যখনই কাজে বেরিয়ে যেত, তখনই স্বপ্না আর রশ্মি তাদের ওপর অত্যাচার শুরু করে দিত। দেখেছো দিদি, সুরেশ আর রাকেশ দাদা তো কাজে বেরিয়ে গেল। এখন এই মেয়েগুলোর উঠবার সময় হলো না। ঠান্ডা যেন শুধু ওদেরকেই লাগছে, আমাদের তো আর লাগছে না। দেখো, এবার থেকে আমি কিন্তু ঘরের সমস্ত কাজ ওদেরকে দিয়েই করাবো। এই কনকনে ঠান্ডাতে সমস্ত কাজ কিন্তু ওদেরই করতে হবে। হ্যাঁ স্বপ্না, চলো ওদেরকে গিয়ে ডাকি, আর যদি না ওঠে তাহলে ওদের গায়ে ঠান্ডা জল ঢেলে দেবো। তুই বালতিটা সঙ্গে করে নিয়ে আয় তো। আর হ্যাঁ, হাত দিয়ে দেখবি কিন্তু কনকনে ঠান্ডা আছে নাকি, যার মধ্যে 2টো বরফও ফেলে দিবি। রশ্মির কথা শুনে স্বপ্না কনকনে ঠান্ডা জলের বালতিটা নিয়ে আসে। ফ্রিজে থাকা বরফও কিছু ফেলে দেয় ওই বালতিতে। তারা ওই বরফ দেওয়া বালতির জলটা প্রিয়াঙ্কাদের রুমে নিয়ে যায়। তারা রুমে ঢুকে দেখে তাদের 5 বোন তখনও ঘুমোত। আর সেটা দেখে তারা ডাকাডাকি না করেই সোজা বালতিটা কনকনে ঠান্ডা জল সমেত তাদের গায়ের ওপর ঢেলে দেয়। বাবারে কাকি, তুমি এটা কি করলে? আমাদের তো খুব ঠান্ডা লাগছে, তুমি আমাদের উপর ঠান্ডা জল কেন ঢাললে? তোমরা তো একবার আমাকে ডাকতে পারতে, তাহলেই আমরা উঠে পড়তাম। এরকম ঠান্ডা জল গায়ে ঢালার কি প্রয়োজন ছিল বলো? ঠান্ডা জল ঢালবো না তো কি করব? তোদের এসে ডাকাডাকি করব? ওই ডাকাডাকিতে আমরা নেই। ঠিক আছে ঠিক আছে, চল তাড়াতাড়ি উঠে বাড়ির সমস্ত কাজ মেটাবি। চল, তোদের বসিয়ে বসিয়ে খাতে পারবো না। যেমন এখানে আছিস তেমনই এখানে সমস্ত কাজ কর। আর হ্যাঁ, আজকে 8টার সময় উঠেছিস বলে এই অবস্থা করলাম। কাল থেকে ভোর 5টার সময় উঠবি, আর উঠে থালা বাসন সব মেজে রাখবি। গরম গরম চা বানিয়ে রাখবি, সবকিছু যেন গরম গরম থাকে। ঠিক আছে কাকি, তুমি যা বলবে তাই শুনবো। এটাও তো আমাদের নিজেদেরই বাড়ি, তাই না? বাড়িতে থাকলেও তো আমাদের এইসব কাজ করতে হতো, আর এখানেও আমরা তাই করব। তোমাদের কোনো কাজ করতে হবে না, আমরা সব কাজ 5 বোন মিলেই করে নেব। হ্যাঁ হ্যাঁ, সেটাই তোদের জন্য ভালো হবে। যদি একবারও আর কোনোদিনও দেরি করে ঘুম থেকে উঠেছিস, তাহলে তোদের অবস্থা আরো খারাপ করে দেব। তার উপর এই কনকনে ঠান্ডাতে রাতে তোদের সকলকে বাইরে বার করে দেবো। এই কথাটা কিন্তু মনে রাখবি। যদি তোদের 2 কাকা কখনো কোনোদিনও জিজ্ঞেস করে যে তোদের ঘরের কোনো কাজ করতে হয় নাকি, তোরা সবসময় বলবি আমাদের কোনো কাজ করতে হয় না। ঠিক আছে কাকি, আমরা সেটাই বলবো। রোশনি আর স্বপ্না তাদের 5 বোনকে এরকম ভাবেই গরম দিয়ে চলে যায়। তারা রোজ রোজ শীতকালে সকালবেলা দেরি করে উঠতে থাকে, আর বাড়ির সমস্ত কাজকর্ম তারা ওই 5 অনাথ বোনের ওপর ছেড়ে দেয়। যখনই তারা কোনো কাজ করবে না বলে, তখনই তাদের ওপর অত্যাচার শুরু হয়ে যায়। রোশনি আর স্বপ্না তাদের মারধর করতে শুরু করে দেয়। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন সুরেশ আর রাকেশকে কাজের ব্যাপারে শহরের বাইরে যেতে হয়। তারা বাড়িতে এসে ব্যাগপত্র প্যাকিং করে এবং তাদের 5 বোনকে বলে, প্রিয়াঙ্কা, পল্লবী, তোরা কিন্তু তোদের 3 বোনের ভালোভাবে দেখাশোনা করবি, আর ওদের ভালোভাবে খেয়াল রাখবি। আর হ্যাঁ, ওদের কোনো কষ্ট দিবি না। আর আমরা তো কয়েক মাসের মধ্যেই ফিরে আসবো। তোমরা সবাই ভালোভাবে থেকো। সব না, তুমি ওদের ভালোভাবে দেখাশোনা করো। হ্যাঁ, শুধু স্বপ্না কেন, রজনী তুমিও ভালোভাবে দেখাশোনা করো। 5 মেয়ের যেন কোনোভাবে না কোনো কষ্ট হয়। এইভাবে কথাবার্তা বলার পর তারা 2 ভাই শহরের উদ্দেশ্যে চলে যায়। তারা 2 ভাই শহরে চলে যাওয়ার পর স্বপ্না আর রশ্মিকে আটকানোর মতো কেউ ছিল না। তাদের 5 বোনের ওপর আরো বেশি বেশি অত্যাচার করতে থাকে তার 2 কাকি। এরকম ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। ঠান্ডা জলে কাজ করতে করতে এবং কনকনে শীতের সকালে শীত সহ্য করতে না পেরে পূজা অনেক অসুস্থ হয়ে পড়ে। সকালবেলা উঠতেই পারছিল না, তার গায়ে অনেক জ্বর ছিল, যার কারণে প্রিয়াঙ্কা 2 কাকির কাছে যায় আর বলে, কাকি দেখো না, পূজার শরীর খুব অসুস্থ, তোমরা কিছু টাকা দাও না, আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। না হলে ও একদমই উঠতে পারছে না, এত ঠান্ডা কনকনে জল ঘেটে এরকম অবস্থা হয়েছে। তোর বোনের শরীর অসুস্থ আর আমরা টাকা খরচ করতে যাব কেন? হে, এর জন্যই কি আমার স্বামীরা রোজগার করছে? তোর বোনকে আমি কোনোভাবেই টাকা দিতে পারবো না, আর তারও চিকিৎসাও কোনো রকম ভাবে আমি করাতে পারবো না। তোরা যা পারিস তাই কর, আর হ্যাঁ, আমাদের কাছে কিছু চাইতে আসবি না। রোশনি কাকির মুখে এইসব কথা শুনে প্রিয়াঙ্কার মন খারাপ হয়ে সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কার কিছুই করার ছিল না, কারণ মজবুরিতেই তাকে কাকিদের কাছেই থাকতে হচ্ছিল। আর এই কনকনে শীতে 5 বোনকে নিয়ে অন্য কোথাও যাওয়া যেত না, তাই এক প্রকার বাধ্য হয়ে দিন কাটাতে হচ্ছিল প্রিয়াঙ্কাদের। প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে ছোট বোনকে বলে,
বোন, তুই চিন্তা করিস না, আমি সবসময় তোর পাশে আছি। তোর হাতটা দে, পাটা দে, একটু আমি ঘষে দিই। তোকে অনেক গরম লাগবে, দেখবি তুই সুস্থ হয়ে উঠবি। এই বলে প্রিয়াঙ্কা, পল্লবী, অনিতা সকলেই পূজার চারিপাশে বসে তার হাত পা মালিশ করে দিতে থাকে। স্বপ্না আর রোশনিও একটা বাহানা খুঁজতে থাকে যাতে তাদের 5 বোনকে বাড়ি থেকে বার করে দিতে পারে। এরকম ভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে যায়। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরও যখন পূজার শরীর সুস্থ হয় না, পূজা বিছানাতেই শুয়ে থাকতো, তা দেখে রোশনি আর স্বপ্না বলে, তুই কি শুধু বিছানাতেই শুয়ে থাকবি? তুই কি এখানে আরাম করতে এসেছিস? চল চল, ওটা আগে এক্ষুনি এখান থেকে, নয়তো তোর গায়ে এক্ষুনি ঠান্ডা কনকনে জল ঢেলে দেবো, তখন তুই বুঝতে পারবি। যা যা, গিয়ে কল থেকে জল নিয়ে আয়। কাকি, পূজাকে কিছু বলো না, পূজার শরীর খুব অসুস্থ, তুমি আমাকে বলো, আমি তোমাকে জল এনে দিচ্ছি। এই, আমি তোকে কিছু বলেছি? তাহলে তুই কেন পিছনে কথা বলতে আসছিস? আমরা তো তোদের দুজনকে কিছু বলিনি, তোর ছোট বোনকে বলছি। আর ছোট বোনকেই জল নিয়ে এসে দিতে হবে। যদি না পারে তাহলে আমরা এই বাড়িতে কোনো মতেই থাকতে দেবো না তোদের। বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে, শুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা। আমাদের বাড়িতেই থাকবে, আবার আমাদেরই কোনো কথা শুনবে না। এই বলে রশ্মি আর স্বপ্না তাদের 5 বোনকে বাড়ি থেকে বার করে দেয়। সামান্য একটু কথাতেই তাদের মারধর করে বাড়ি থেকে বার করে দেয়। 5 বোন কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে আসে। যাওয়ার তো কোনো জায়গায় নেই, কিছুই ভেবে পাচ্ছিল না পূজা। তখন পূজার গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর ছিল, তাই প্রিয়াঙ্কা তাকে এক ডাক্তারখানায় নিয়ে যায়। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার বোনের শরীর খুব অসুস্থ, আপনি ওকে একটু দেখুন না। ওকে কি ওষুধ দেবো না দেবো কিছুই তো বুঝতে পারছি না। তোমাদের কাছে পয়সা আছে? পয়সা ছাড়া কিন্তু এখানে চিকিৎসা হয় না। পয়সা যদি না থাকে এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও, এক মুহূর্ত এখানে না দেখি। ডাক্তারবাবু, দয়া করে আমাদের একটু সাহায্য করুন। আমার ছোট বোনের শরীরটা খুব অসুস্থ, ওকে বাঁচিয়ে নিন ডাক্তারবাবু। আমরা 5 বোন অনাথ, আমাদের বাবা মা কেউ নেই, তার জন্যই আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই ডাক্তারবাবু। প্রিয়াঙ্কার মুখে এইসব কথা শুনে তখন ডাক্তারবাবু কোনো কথা বলে না, তাদের 5 বোনকে ধাক্কা মেরে চেম্বার থেকে বার করে দেয়। তখন তারা 5 বোন কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে যায়। জঙ্গলে গিয়ে দেখে সেখানে একটা ফাঁকা জমি রয়েছে এবং তার মাঝখানে একটা ছোট্ট বাড়ি রয়েছে। কেউ আছেন? এখানে কেউ আছেন? আমাদের একটু খাবার দিন না, আমাদের খুব জোর খিদে পেয়েছে, আর আমাদের একটু সাহায্য করুন না। আমার বোনটাকে নিয়ে আমরা আর কোথাও যেতে পারছি না, আমাদের কেউ সাহায্য করছে না, দয়া করুন, কেউ যদি থাকেন আমাদের একটু সাহায্য করুন। প্রিয়াঙ্কার এই কথা শুনে বাড়ির ভেতর থেকে এক বৃদ্ধ মহিলা বেরিয়ে আসে। তারপর তার 5 বোনকে নিজের নাতনির মতো করে বাড়িতে থাকতে দেয়। প্রিয়াঙ্কা তাকে সমস্ত ঘটনা শোনায়। প্রিয়াঙ্কার ঘটনা শুনে বৃদ্ধ মহিলার চোখে জল চলে আসে। তোমরা 5 বোনে আমার কাছেই থাকবে, আমি তোমার ঠাম্মির মতো। এখানে এত ফাঁকা জমি রয়েছে, এখান থেকে আমরা অনেক ফসল চাষ করে বিক্রি করব, তাতে আমাদের অনেক টাকা রোজগার হয়ে যাবে। এইভাবেই আমরা সংসার চালিয়ে নেব, কেমন? বৃদ্ধ মহিলার কথা শুনে 5 বোন অনেক খুশি হয়ে যায়। এই প্রথম তাদের সাথে কেউ এত ভালো ব্যবহার করেছে। আর সেদিনের পর থেকেই বৃদ্ধ মহিলা তাদের 5 বোনকে নিজের নাতনির মতো করে ভালোবাসা দিল। আর 5 বোনও ওই বৃদ্ধ মহিলাকে ঠাম্মির মতো ভালোবাসা দিতে থাকে। তারপর ওই 5 বোন মিলে সবজি চাষ করে বিক্রি করে কোনো রকম ভাবে হাসি খুশিতে দিন কাটাতে থাকে।